দীপ এবার সিপের সাথে কথা বলে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিজেকে শেষ করে দিতে গেলে ঝাঁপি বাঁচিয়ে নেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো চিপ দীপকে বলতে লাগলো, যে কাজটা তুমি করেছো সেটা একদম ঠিক করে নি। ঝাঁপির মতো মেয়েকে আমি বিশ্বাস করে অনেক বড় ভুল করেছি। দীপ তখন বারবার কিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু চিপ প্রচণ্ড রেগে গিয়ে বলতে লাগলো, আমাকে কথা বলার সুযোগ দাও। একটাই মাত্র এখন পথ আছে, তুমি এই বর্ধমান ছেড়ে চলে যাও। এই কথা শুনে দীপ তখন বলতে লাগলো, আপনি কি বলছেন শিব? শিব তখন বলতে লাগলো, হ্যাঁ আমি যতটুকু জানি এবার কিন্তু ম্যাডাম এক্সের লোকরা তোমাকে কিডন্যাপ করার জন্য হন্যি হয়ে বসে আছে। ওরা যদি একবার তোমাকে কিডন্যাপ করে নিয়ে যায় তাহলে তোমার মুখ থেকে সমস্ত তথ্য বের করতে পারবে। তাই আমি তোমাকে মাত্র 6 ঘন্টা সময় দিলাম। এই 6 ঘন্টার মধ্যে তুমি কিন্তু বর্ধমান ছেড়ে চলে যাবে। যা শুনে দীপের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। দীপ তখন কি করবে কিছু বুঝতে না পেরে বলতে লাগলো, চিপ আপনি এই কথাটা বলতে পারলেন? চিপ তখন বলতে লাগলো, হ্যাঁ আমি তোমার কথা ভেবে, তোমার পরিবারের কথা ভেবে, এমনকি দেশের সাথে তোমাকে এই পরামর্শটা দিলাম। এর থেকে বেশি কিছু আমরা করতে পারবো না, কারণ পুরো আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে সমস্ত কথাগুলি। এই দিকে ঝাঁপি তার যে চিপ আছে সে চিপকে ইনকা সমস্তটা জানিয়ে দেয়। তখনই ইনকার চিপ বলতে লাগলো, কি বলছেন আপনি দীপ্তার্ঘ বাবু যে একজন এফএসের সদস্য, সেটা আপনি এখন আমাকে বললেন? তখন ইনকা বলতে লাগলো, আমি কি করব, আমিও তো সবেমাত্র জানতে পারলাম, আমি তো এর আগে জানিনি। তখন বলতে লাগলো, ও তাহলে তাহলে তো যেকোনো প্রকারে ওনাকে আমাদেরকে কিডন্যাপ করতে হবে। ওনার মুখ থেকে আমরা আরএফএস এর সমস্ত তথ্য পেয়ে যাব। ইনকা তখন বলতে লাগলো, আপনি শুধু আমাকে বলুন কি করতে হবে? তখন বলতে লাগলো, ওনার উপর আপনারা নজর রাখুন, আর উনি কি করছেন, এই মুহূর্তে কোথায় আছেন সবটা আমাকে খবর জানান। ওনাকে আমাদেরকে তুলে নিয়ে আসতে হবে। উনি একমাত্র পারবেন আমাদের সমস্ত সমস্যার সমাধান করতে। তখন এই ইনকা ফোনটা কেটে দেয় আর বলতে লাগলো, এবার ঝুমা, তাহলে আমাদের নেক্সট টার্গেট হলো দীপ। দীপকে আমাদেরকে যেকোনো প্রকারে কিডন্যাপ করে নিয়ে যেতে হবে, আর দীপের কাছ থেকে সমস্ত কিছু আমাদেরকে বের করতে হবে। তারপর দীপকে আমরা শেষ করে দেব। অন্যদিকে দেখা যায় ঝাঁপি কিছুতে আর সহ্য করতে পারে না এত দেরি। তখন ঝাঁপি বলতে লাগলো, না আমাকে এবার গিয়ে চিপের সাথে কথা বলতে হবে। চিপ নিশ্চয় ওকে অনেক শাস্তি দিচ্ছে, আমি কিছু একটা করবো। এই বলে ঝাঁপি যখনই যেতে লাগলো তখনই সেখানে দীপ চলে আসে। আর দীপ এসে বলতে লাগলো, কিরে সমস্যার সমাধান হয়ে গেছে, তুই কেন এত টেনশন করছিস? তখন ঝাঁপি বলতে লাগলো, কি বলছো তুমি এসব? চিপ তোমাকে ক্ষমা করে দিয়েছে? তখন দীপ বলতে লাগলো, তুই বলেছিস না চিপকে বুঝিয়ে বলে চিপ সবটা বুঝতে পারবে, তাই আমি বুঝিয়ে বলেছি। ঝাঁপি তখন বলতে লাগলো, এত তাড়াতাড়ি তোমাকে ক্ষমা করে দিল? আমার না সেটা বিশ্বাস হচ্ছে না। দীপ তখন বলতে লাগলো, আরে না না, প্রথমে তো উনি ক্ষমা করতে চাইলেন না, উনি আমাকে অনেক কথা শুনিয়েছেন, তারপর অনেক বোঝানোর পরে উনি আমাকে ক্ষমাটা করে দিয়েছেন। ঝাঁপি তখন বলতে লাগলো, আমার কেমন জানি না ওর কথা বিশ্বাস হচ্ছে না। চিপ এত তাড়াতাড়ি ওকে ক্ষমা করে দেবে? বিশ্বাস করতে পারছি না। এদিকে দীপ তখন বলতে লাগলো, না ঝাঁপিকে সন্দেহ করতে দেওয়া যাবে না। ঝাঁপি যদি সন্দেহ করে একবার বুঝে ফেলে তাহলে সমস্যা হয়ে যেতে পারে। আমি ঝাঁপিকে কিছুতে সত্যিটা বলবো না। তারপর ঝাঁপিকে বলতে লাগলো, ঝাঁপি সমস্ত সমস্যার সমাধান যেহেতু হয়ে গেছে, চিপ যেহেতু আমাকে ক্ষমা করে দিয়েছে, চল না এবার আজকে আমরা একটা জায়গায় যাব। যখন ঝাঁপি বলতে লাগলো, তুমি কি বলছো? তখনই বলতে লাগলো, হ্যাঁ। ঝাঁপি তখন বলতে লাগলো, এই মানুষটা কিছুক্ষণ আগেও চিপের সাথে দেখা করতে যাওয়ার আগে মনটা কেমন ছিল, আর এখন সাথে সাথে ওর মনটা এতটাই পাল্টে গেল। তারপর ঝাঁপি কে নিয়ে দীপ পুরো কলকাতা শহর ঘুরতে থাকে। ঝাঁপি তো এদিকে খুব খুশি হয়ে যায়। দীপ তখন বলতে লাগলো, চল চল আজকে আমরা ফুচকা খাবো, ফুচকার দোকানে যাব। এই বলে ফুচকার দোকানে চলে যায়। আর সেখানে গিয়ে ফুচকা খেতে থাকে। দীপ তখন বলতে লাগলো, আমি বলেছি যে ঝাল ঝাল করে বানিয়ে দিতে। ঝাঁপি তখন বলতে লাগলো, তুমি কি করে বুঝলে আমি ঝালটা পছন্দ করি? তখন দীপ বলতে লাগলো, আমি সব বুঝতে পারি, তোর মনের কথা সব বুঝতে পারি। এরপর ওরা ফুচকা খাওয়ার পরে বলতে লাগলো, এবার তাহলে আমরা শপিং মলে যাব, অনেক কেনাকাটা করবো। এদিকে সিপের লোকরা পাহারা দিতে থাকে দীপকে। দীপ সেটা বুঝতে পেরে যায়। দীপ তখন বলতে লাগলো, এই তো ওরা আমার দিকে এভাবে তাকিয়েছে, নিশ্চয় ওরা সিপের লোক। না না, আমাকে 6 ঘন্টার মধ্যে সব কিছু করতে হবে। তারপর ওরা আমি চিরতরে ঝাঁপির থেকে চলে যাব অনেক দূরে। ঝাঁপি সেটা বুঝতেও পারবে না। এরপরে ঝাঁপিকে আইসক্রিম কিনে দেয় আর বলতে লাগলো, তোকে তো ভালোবাসার কথাটা বলতে পারলাম না, আজকের দিনটাও তোর সাথে কাটাই। এইদিকে ওই লোকটা বারবার ফলো করতে থাকে দীপকে। দীপ তখন খুব অস্বস্তিতে পড়ে যায়। দীপ তখন বলতে লাগলো, এইভাবে আমাকে ফলো করছে, আমাকে নিশ্চয়ই ওই
চিপ পাঠিয়েছে ফলো করার জন্য। তারপরে দুজনে অনেক গল্প করে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া-দাওয়া করে। এমনকি সেখানে একটা অনুষ্ঠানে দীপ আর ঝাঁপি একসাথে অ্যা নাচ নাচটাও করে। ঝাঁপি তখন বলতে লাগলো, "মা ছাড়া লক্ষ্মী এটাও আমাকে দেখতে হচ্ছে? সত্যি আমি বিশ্বাস করতে পারছি না। ও আমার সাথে এভাবে নাচ করছে? আমার না বিশ্বাস হচ্ছে না তুমি তুমি শুধু রক্ষা করো মা ছাড়া লক্ষ্মী। আমি না এইভাবে ওর সাথে সারাটা জীবন কাটাতে চাই।" এদিকে দীপ মনে, মনে শুধু একটা কথাই ভাবতে থাকে, সময় তার ফুরিয়ে আসছে। মাত্র ৬ ঘন্টার সময় দিয়েছে চিপ। ৬ ঘন্টার মধ্যে যা করার করতে হবে। দীপ কি করবে কিছু বুঝতে পারে না। এরপরে একটা মে বে প্যাকেট থেকে একটা শাড়ি বের করে ঝাঁপির গায়ে দিয়ে বলতে লাগলো, "দেখ তো, দেখ তো ঝাঁপি এই শাড়িটা তোর কেমন লাগে?" ঝাঁপি তখন বলতে লাগলো, "তুমি যেহেতু আমাকে এই শাড়িটা কিনে দিয়েছো, সেটাই আমার কাছে সবথেকে প্রিয়, সবথেকে প্রিয়।" তারপর ঝাঁপিকে নিজ হাতে খাইয়ে দেয় দীপ। ঝাঁপি তখন বলতে লাগলো, "মা ছাড়া লক্ষ্মী এটাও দেখাচ্ছিল? আমি না বিশ্বাস করতে পারছি না। কিছুক্ষণ আগে লোকটা কেমন ছিল আর এখন লোকটা কেমন হয়ে গেছে। সত্যি তাহলে ও আমাকে ভালোবাসে? সেইজন্য ও নিজ হাতে আমাকে খাইয়ে দিচ্ছে?" দীপ তখন মনে, মনে বলতে লাগলো, "তুই আমার জন্য অনেক কিছু করেছিস। আজকে আজকে না হয় তার ঋণ কিছুটা আমি শোধ করি। আজকে নিজ হাতে তোকে খাইয়ে দিই। আর কোনোদিন তো তোকে এভাবে কাছে পাবো না। চিরতরে আমি তোর থেকে অনেক দূরে চলে যাবো।" ঝাঁপি তখন বলতে লাগলো, "আমার ব্যাপারটা হজম হচ্ছে না, আমার ব্যাপারটা অদ্ভুত লাগছে।" এদিকে সেই রেস্টুরেন্টও ওই লোকটা এসে সমস্ত কিছু ভিডিও করতে থাকে। আর সেটা চিপকে পাঠায়। চিপ তখন বলতে লাগলো, আমি আমি কি বলেছিলাম? আর ও এটা কি করছে? না, না এটা হতে পারে না। এটা হতে পারে না যে কোনো প্রকারে ওকে আন্ডারগ্রাউন্ড হতে হবেই। না হলে ম্যাডাম এক্সের লোকেরা ওকে তুলে নিয়ে যাবে। ও কেন এমনটা করছে কিছুই তো বুঝতে পারছি না। দীপ তখন বলতে লাগলো, "ও চিফ হয়তো সন্দেহ করছে আমাকে কিন্তু আমার হাতে তো আর কোনো উপায় নেই। অন্ততপক্ষে এই সময়টুকু আমি ঝাঁপির সাথে কাটিয়ে নিই। ৬ ঘন্টা পর আমি তো আর থাকবো না। তাহলে ঝাঁপি অন্ততপক্ষে এইটুকু নিয়ে সান্ত্বনা নিয়ে বাঁচতে পারবে।" এই বলে দীপ হাসতে থাকে। ঝাঁপি তখন বলতে লাগলো, "এই অনেক হয়েছে, এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে।" দীপ তখন বলতে লাগলো, "তোর এত তাড়া কিসের রে?" ঝাঁপি তখন বলতে লাগলো, "না, না বাড়ি ফিরতে হবে বাড়িতে।" এদিকে সবাই চিন্তা করছে। অন্যদিকে দীপের মনে অনেক টেনশন হতে থাকে। তারপরে দীপকে নিয়ে জাপিরা বাড়ি ফিরে আসে। আর বাড়ি ফিরে আসলে তখন দীপের মা খুব খুশি হয়ে যায়। এদিকে দীপের বাবাও খুব খুশি হয়ে যায়। দীপ তখন সবার জন্য নতুন পোশাক কিনে আনে। যেটা দেখে বাড়ির সবাই খুব খুশি হয়ে যায়। দীপের মা তখন কান্না করে দীপকে জড়িয়ে ধরে বলতে লাগলো, "বাবান রে আমি আর কোনোদিন কাউকে কিচ্ছু বলব না। হ্যাঁ, চিপ তোকেও ক্ষমা করে দিয়েছে। বিশ্বাস কর এ কথাটা শুনে না আমার মনে অনেক শান্তি হয়েছে।" এদিকে দীপের বাবাও বলতে লাগলো, "আমরা যে কতটা টেনশনের মধ্যে ছিলাম, মাথার উপর থেকে অনেক বড় একটা বোঝা নেমেছে।" অন্যদিকে দীপ তখন বলতে লাগলো, "বাবা তোমরা সবাই এ এখানে বসে গল্প করো, আমি একটু ফ্রেশ হয়ে আসি।" এইদিকে ঝাঁপি বলতে লাগলো, "আমিও না অনেক আজকে ঘোরাফেরা করেছি, অনেক ধুলোবালু হয়েছে, আমিও একটু ফ্রেশ হয়ে আসি।" এই বলে ঝাঁপিও ফ্রেশ হতে যায়। এইদিকে দীপ সেই সুযোগটা কাজে লাগিয়ে নিজের ঘরে চলে যায়। সেখানে গিয়ে বলতে লাগলো, "আর তো হাতে সময় নেই, আর কিছুক্ষণ সময় না, আমাকে নিজেকে শেষ করে দিতে হবে।" এই বলে দীপ তার রিভলভারটা হাতে নিয়ে যখনই নিজেকে শেষ করে দিতে যায় তখন সেই মুহূর্তে ঝাঁপি চলে আসে। দীপ কিছুতেই দরজাটা খুলে না। ঝাঁপি তখন আন্দাজ করতে পারে দীপ কিছু একটা করার চেষ্টা করছে। তখনই ঝাঁপি এসে দীপের হাত থেকে বন্দুকটা কেড়ে নিয়ে বলতে লাগলো, "তুমি এটা কি করছো? কি করছো? কেন করছো?" দীপ তখন কিছুই বলে না। ঝাঁপি তখন বলতে লাগলো, "তোমাকে আমার দিবি কি হয়েছে তুমি সত্যিটা বলো।" তখনই দীপ সত্যিটা বলে দেয়। তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে।